তোমাদের জন্য থাকছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। আর এই সাজেশন সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও ব্যাকরণ অংশ থেকে সাজেশন। ব্যাকরণের 1 নম্বরে থাকবে উচ্চারণ, কতে থাকবে একটা প্রশ্ন এবং খতে থাকবে 5টা উচ্চারণ লিখতে বলবে। তো কতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। 2 নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। 3 নম্বরে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এবং 4 নম্বরে বফলা অথবা মফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। ক নম্বরে প্রশ্ন যারা পড়তে না চাও তাদের জন্য অথবা হিসাবে থাকবে এরকম 8টি শব্দ দেওয়া থাকবে। এই 8টি শব্দের মধ্য থেকে মোট 5টি সঠিক উচ্চারণ লিখতে বলা হবে। এই অংশটা মোটামুটি সহজ, এখানে নমুনা দেওয়া হলো এরকম 8টা শব্দ থেকে 5টা শব্দের উচ্চারণ লিখতে হবে। যারা এই অংশটা ভালো পারো তারা এই অংশ অ্যান্সার করবে, আর যারা প্রশ্ন ভালো পছন্দ করো তারা এই অংশটা অ্যান্সার করবে। তুলনামূলকভাবে নিচের অংশটা সহজ। খ নম্বরের উচ্চারণের সাজেশন এবং উত্তর আমি আলাদা করে পরের ভিডিওতে দিয়ে দেব। 2 নম্বরে আসবে বানান। বানান থেকে একইভাবে ক নম্বরে আসবে প্রশ্ন এবং অথবা হিসাবে খ নম্বরে দেওয়া থাকবে 8টি ভুল বানান, তার মধ্যে থেকে যে কোনো 5টি বানান শুদ্ধ করতে হবে। তো ক নম্বরে যারা অ্যান্সার করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। 1 নম্বরে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লিখো। বাংলা বানানের হ্রস্বইকার ব্যবহারে 5টি নিয়ম লিখো। বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণসহ লিখো এবং অতৎসম শব্দের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। যারা ক নম্বরের প্রশ্নের অংশ অ্যান্সার করতে চাও তারা এই অংশটা ভালো মতো পড়বে, আর যারা প্রশ্নের অংশ পড়তে না চাও তাদের যে খ নম্বরে যে ভুল বানান দেওয়া থাকবে এর জন্য আলাদা একটা সাজেশন আবার দিব। একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় বলে সেটা আলাদা ভিডিও থাকবে। 3 নম্বর আসবে ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানেও কতে থাকবে প্রশ্ন। 1 নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। 2 নম্বরে বিশেষ্য পদ বলতে কি বোঝায়, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বরে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 4 নম্বরে বিশেষণ কাকে বলে, বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো। 5 নম্বরে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই 5টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আর অথবা হিসাবে এরকম থাকবে যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখানে 8টি বাক্য দেওয়া থাকবে, প্রতিটি বাক্যে একটি শব্দের নিচে দাগ দেওয়া থাকবে। 5টির পদ নির্ণয় করতে হবে। উদাহরণ দেখো, এভাবে 8টা লাইন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা লাইনের নিচে এরকম আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে বলতে হবে এই শব্দটা কোন পদ। যেমন এখানে লেখা আছে অধিক ভোজন অনুচিত, এখানে ভোজন এই শব্দটি আছে বিশেষ্য পদ। এরকম 8টা দেওয়া থাকলে তার মধ্যে থেকে যে 5টা তুমি ভালো পড়ো সে 5টা নির্ণয় করবে। আবার এমনও থাকতে পারে অথবা হিসাবে একটা যে কোনো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং বলবে যে কোনো 5টি বিশেষণ পদ চিহ্নিত করো। এই প্যাসেজ বা অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ পদ তোমরা চিহ্নিত করবে, উত্তরটা হবে এরকম। তো এই খ নম্বরে অথবা হিসাবে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। যারা প্রশ্ন ভালো পড়ো তারা এই অংশটা পড়বে, আর যাদের কাছে ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ নির্ণয় অনেক সহজ তারা এই অংশটা পড়বে। এই অংশের সাজেশনও তোমরা পেয়ে যাবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা অংশের সাজেশন উত্তর আমি আলাদা করে দিয়ে দেবো। 4 নম্বরে বাংলা শব্দ গঠন অংশ, এখান থেকেও 2টা অংশ থাকবে। ক নম্বরে থাকবে প্রশ্ন এবং অথবা হিসাবে খ নম্বরে দেওয়া থাকবে সমাস নির্ণয় করো। প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে আলোচনা করো। শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি উপায় শব্দ গঠিত হয়। উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা কি। সমাস কাকে বলে, সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 4টা প্রশ্ন যারা পড়তে না চাও তাদের অবশ্যই পরের অংশটা পড়তে হবে। এখানে 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। বিষয়টা অনেকটা এরকম, প্রদত্ত শব্দ এখানে 8টা শব্দ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 5টার এরকম ব্যাস বাক্য নির্ণয় করবে এবং এটা দেখে তোমাদের লিখতে হবে কোনটা কোন সমাস। এই অংশেরও আলাদা ভিডিও থাকবে কারণ এটা বোঝানোর ব্যাপার আছে, আমি আলাদা করে দিয়ে দিব। 5 নম্বরে আসবে বাক্যতত্ত্ব, এই অংশ থেকে সাজেশন। এখানেও ক নম্বরে প্রশ্ন আসবে এবং অথবা হিসাবে খ নম্বরে থাকবে বাক্য পরিবর্তন করো। 3টা মাত্র প্রশ্ন পড়লে এখানে একটা অবশ্যই কমন পড়বে সকল বোর্ডে। 1 নম্বরে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি উদাহরণসহ লিখো। এবং বাক্য কাকে বলে, অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখো। যারা 3টা প্রশ্ন পড়তে না চাও তাদের কিন্তু বড় একটা অংশ পড়তে হবে। এরকম 8টা লাইন দেওয়া থাকবে, 8টা লাইনের মধ্যে ব্র্যাকেটে দেওয়া থাকবে কোনটাকে কি ধরনের পরিবর্তন করতে হবে। 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এই অংশটা অনেক সহজ। ক নম্বরটাও সহজ, খ নম্বরটাও সহজ। ক নম্বরে থাকবে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো, অথবা দিয়ে খ নম্বরে থাকবে অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।
দেখো ক নম্বর প্রশ্নের নমুনা এরকম 8টা লাইন দেওয়া থাকবে, প্রত্যেকটা লাইনে কিছু না কিছু ভুল আছে, তোমাকে যে কোনো 5টা লাইন সঠিক করতে হবে। যেমন 1 নম্বরে সব ছাত্ররা উপস্থিত আছে, এখানে ভুল আছে, সব আর ছাত্ররা পাশাপাশি বসে না, কারণ দুইটাই বহুবচন। তোমাদের উত্তরে লিখতে হবে সব ছাত্র উপস্থিত আছে। আবার ধরো এখানে 6 নম্বরে বিরাট গরু ছাগলের হাট, তো বিরাট গরু ছাগলের হাট তো আর হয় না, এটা লাইনটা ঠিক হবে এরকম গরু ছাগলের বিরাট হাট। আশা করি এটা বুঝতে পেরেছো, এই অংশটা অনেক সহজ। তুলনামূলক খ নম্বর একটু কঠিন, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের কোথায় কোথায় ভুল আছে সেটাকে ঠিক করে পরে প্যাসেজটা আবার করতে হবে। তো তোমরা ক নম্বর অংশটা ভালো মতো পড়বে, এই অংশের সাজেশন ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, আর পরবর্তীতে আরো একটা সাজেশন আসবে, সেটা দেখে নিও। এবার নির্মিত অংশের সাজেশন, নির্মিত অংশের 7 নম্বর থেকে শুরু হয়। ক নম্বরে থাকবে পারিভাষিক শব্দ অথবা দিয়ে থাকবে অনুবাদ। ক নম্বরে এরকম 15টা ইংরেজি শব্দ দেওয়া থাকবে, তার মধ্য থেকে যে কোনো 10টা শব্দের পারিভাষিক রূপ অর্থাৎ বাংলা অর্থ লিখতে হবে। অথবা দিয়ে থাকবে একটা এরকম অনুচ্ছেদ যেটা ইংরেজিতে দেওয়া থাকবে, তোমাদের বাংলা করতে হবে। ক নম্বর অংশটা তুলনামূলক সহজ, এই অংশের সাজেশনও তোমরা পাবে। 8 নম্বরে আসবে কতে দিনলিপি লিখন অথবা দিয়ে খ নম্বরে থাকবে প্রতিবেদন। দিনলিপি তুলনামূলক সহজ, প্রতিবেদন একটু নিয়ম কানুন, এমনিতে সহজ কিন্তু নিয়ম কানুন কিছু লিখতে হয়। তো দিনলিপির জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল বোর্ডে অবশ্যই কমন পড়বে। 1 নম্বরে বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লিখো। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। 21শে ফেব্রুয়ারি অথবা বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস এই ধরনের যে কোনো উদযাপন নিয়ে একটা দিনলিপি রচনা করতে বলা হতে পারে। পদ্মা সেতু দর্শনের অথবা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি রচনা করো, অথবা একটি গ্রাম্য মেলা অথবা বই মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। এই অংশ কিভাবে লিখতে হয় তা তোমাদের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা পরে আরো একটা ভিডিও পেয়ে যাবে। যারা দিনলিপি লিখবে না, এটা ভালো পারো না, তাদের জন্য প্রতিবেদন, যেহেতু তোমরা স্কুল থেকে প্রতিবেদন পড়ে আসতেছো, তবে প্রতিবেদনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কলেজ প্রতিবেদন এবং অন্যটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এখানে দুইটাই উল্লেখ করা হলো। 1 নম্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা এই শিরোনামে একটা প্রতিবেদন। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন। তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কলেজের স্বাধীনতা দিবস, ক্রীড়া প্রতিযোগিতা এবং নববর্ষ উদযাপন ইত্যাদি বিষয়ে প্রতিবেদন তৈরি করো। কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন। পদ্মা সেতু ঘুরে এসে একটি প্রতিবেদন এবং ইন্টারনেট, ফেসবুক অথবা গেমসের সুফল ও কুফল নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। দুইটাই কিন্তু পরীক্ষায় আসবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে, যার যেটা ভালো লাগে সেটা অ্যান্সার করতে পারবে, আর এখান থেকে অবশ্যই কমন পড়বে। 9 নম্বরে আসবে বৈদ্যুতিন চিঠি বা ইমেল, অথবা হিসাবে থাকবে আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি বা ইমেল অংশ থেকে সাজেশন। স্বাধীনতা দিবসের বা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটা ইমেল প্রেরণ করো। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল। ইন্টারনেট, মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি চিঠি, বৈদ্যুতিন চিঠি। তোমার কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বরাবর ইমেল। দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে জরুরি রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বন্ধুর নিকট ইমেল। বন্ধুর পিতৃ অথবা মাতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে ইমেল। সম্প্রতি পড়া কোনো একটা বই সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটা ইমেল লিখো। হোটেল কক্ষ রিজার্ভ বা ট্রেনের টিকিট বুকিং এর জন্য একটা ইমেল লিখো। যারা ইমেল অংশটা অ্যান্সার করতে না চাও তারা আবেদনপত্র দিও। আবেদনপত্রের 3টা অংশ এখানে আলোচনা করা হলো। 1 নম্বরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 14 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট, আসলে এটা প্রধান শিক্ষক হবে না, হবে অধ্যক্ষের নিকট আবেদন। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক পদে অথবা অফিসার পদে অথবা বিপণন কর্মকর্তা পদে অথবা ম্যানেজার পদে নিয়োগ লাভের জন্য আবেদন, এটা আসলে চাকরির জন্য আবেদন। এরকম আরো আছে। একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। তোমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র। শিক্ষার্থী বন্ধুরা 1 আর 2 হচ্ছে কলেজ বরাবর, 3, 4 হচ্ছে চাকরির দরখাস্ত এবং 5, 6, 7, 8 এগুলো হচ্ছে পত্রিকা প্রকাশের জন্য আবেদন। তো এই অংশটা পড়লে কিন্তু অনেকগুলো বেশি পড়তে হবে, আর সেই তুলনায় বৈদ্যুতিন চিঠি বা ইমেল কিন্তু অনেক সহজ। 10 নম্বর প্রশ্নে ক নম্বরে থাকবে সারাংশ অথবা সারমর্ম, দুইটার যে কোনো একটা আসবে, এবং অথবা হিসাবে থাকবে ভাব সম্প্রসারণ। সারাংশ সাজেশন তেমন একটা কমন পড়ে না, কারণ সারাংশ সবাই বানিয়ে লিখে। তবু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা সারাংশ এখানে উল্লেখ করলাম, তোমরা বানিয়ে লেখার অভ্যাস করবে। স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনা প্রয়োজন, এই শিরোনামে যে সারাংশটা আছে ওটা পড়ে নিবে। কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে অতীতকে ভুলে যাও। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না, সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর সারমর্ম অংশ থেকে সাজেশন। স্বাধীনতার স্পর্শমণি সবাই ভালোবাসে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বাতা হে, ক্ষমা যেতা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র, বন্ধু বলিনি ঝুট এখানে এসে লুটাইয়া পড়ে, কোথায় স্বর্গ কোথায় নরক, সবারে বাসিবা ভালো করিব না আত্মপর ভেদ, জোটে যদি মোটে একটি পয়সা,
আমার একার সুখ সুখ নয় ভাই, তরুতলে বসে গাছ। যারা সারাংশ এবং সারমর্ম এই বড় অংশটা না পড়তে চাও তারা ভাব সম্প্রসারণ এখান থেকে পড়ে নিবে। দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত, স্বাধীনতা অর্জন এসে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। গতি জীবন, স্থিতিতে মৃত্যু। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এটা এভাবে আসতে পারে, কীর্তি মানে মৃত্যু নেই। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখে নিবাসিতে। অন্যায় যে করে আর অন্যায় যে সহায়। এই ভাব সম্প্রসারণগুলো সব বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্নের ক নম্বরে থাকবে সংলাপ, যেটাকে আমরা বলি ডায়লগ রাইটিং। অথবা হিসাবে আসবে ক্ষুদে গল্প রচনা, যেটাকে আমরা ইংরেজিতে স্টোরি রাইটিং বলি। তো বাংলাতে সংলাপ বা ডায়লগ কিন্তু একেবারেই সহজ, কিন্তু স্টোরি রাইটিং বা ক্ষুদে গল্প রচনা একটু কঠিন, কারণ এটাকে বানিয়ে বানিয়ে লিখতে হয়। তাই তোমরা ডায়লগ লেখার অর্থাৎ সংলাপ লেখার চেষ্টা করবে। সংলাপ অংশ থেকে সাজেশন। বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংলাপ। পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ। নিরাপদ সড়ক চাই অথবা সড়ক দুর্ঘটনা বিষয় সচেতনতা বিষয়ে দুই বন্ধুর সংলাপ। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর সাথে আলোচনা। উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ। বই পড়ার গুরুত্ব অথবা সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। শিশু ও নারী প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর সংলাপ রচনা করো। ফেসবুকের সুফল এবং কুফল নিয়ে দুই বন্ধুর সাথে সংলাপ। শিক্ষার্থী বন্ধুরা, সংলাপ কিন্তু সম্পূর্ণভাবে বানিয়ে লেখা যায়, যেখান থেকে আসুক না কেন। আর ক্ষুদে গল্প রচনা, এই অংশ থেকে সাজেশন দেখো। মানুষ মানুষের জন্য অথবা প্রতিবন্ধী শিশুদের শিরোনামে একটা ক্ষুদে গল্প রচনা করো। রক্তদানের পুণ্য শীর্ষক শিরোনামে গল্প রচনা করো। রক্তঝরা ফাগুন শিরোনামে একটি ক্ষুদে গল্প। আশায় বসতি শিরোনামে একটি ক্ষুদে গল্প। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন শিরোনামে একটি ক্ষুদে গল্প। বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে একটি ক্ষুদে গল্প। শব্দ দূষণ অথবা পানি দূষণ শিরোনামে একটি ক্ষুদে গল্প। আমার ছোট বোন শিরোনামে একটি ক্ষুদে গল্প। আমার শৈশব স্মৃতি বিষয়ে একটি ক্ষুদে গল্প। স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে একটি ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প কমন পড়ার সম্ভাবনা একেবারেই কম, কারণ এই অংশটা সম্পূর্ণভাবে বানিয়ে লিখতে হয়। 12 নম্বর প্রশ্ন আসবে প্রবন্ধ অথবা নিবন্ধ। এর মধ্যে 5টার মধ্যে থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত প্রবন্ধ আসবে, নিবন্ধ আসবে না। তো প্রবন্ধের আবার 5টা অংশ ভাগ করে দিয়েছে বোর্ড থেকে। প্রথম অংশের নাম নৈতিকতা ও মূল্যবোধ। দ্বিতীয় অংশের নাম বিজ্ঞান ও প্রযুক্তি। তৃতীয় অংশের নাম জাতীয় চেতনা। চতুর্থ অংশের নাম শিল্প ও অর্থনীতি এবং পঞ্চম অংশের নাম সাম্প্রতিক বিষয়। তো আমি এখানে প্রত্যেকটা অংশের আবার আলাদা করে প্রবন্ধগুলো এখানে দিয়েছি, এর মধ্যে থেকেই পরীক্ষা আসবে। এই 5টা অংশ থেকে পরীক্ষায় 5টা প্রবন্ধ আসবে, তোমাদের যে কোনো একটার উত্তর করতে হবে। তাই তোমরা যদি এর মধ্যে থেকে যে কোনো 2টা অংশ ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু একটা অবশ্যই কমন পড়বে, 2টাও কমন পড়বে। তো নৈতিকতা মূল্যবোধ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো হলো অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। আর এখানে যে কোনো একটা টপিক দিবে, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি লিখে বলবে বিজ্ঞানের বিষয়। জাতীয় চেতনা অংশ থেকে 21শে চেতনা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, নারী শিক্ষা, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। শিল্প অর্থনীতি থেকে বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা। সাম্প্রতিক বিষয় এই অংশ থেকে বেশি গুরুত্বপূর্ণ 5টি বা 6টি আছে এখানে। জলবায়ু ও বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতির এর কারণ ও প্রতিকার, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, শীতের সকাল। শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো অংশ পড়তে হবে না। যারা একেবারে দুর্বল তারা এর মধ্যে থেকে যে একটা অংশ পড়লেই কমন পড়ে যাবে। তো পরে ভিডিওগুলোতে বাকি সাবজেক্টের সাজেশন এবং উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ।